নমস্কার বন্ধুরা, আমি কমল, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। অবশ্যই আজকে আপনাদেরকে একটি বেশ ভালো রকম টপিক নিয়ে এসেছি, যেগুলো আমাদের জবা গাছের সম্বন্ধে কিন্তু বলা। তো জবা গাছের সম্বন্ধে বলা মানে আমরা বাড়িতে লক্ষ্য করেছি যে আমাদের জবা গাছে সব কুঁড়িগুলো হঠাৎ হঠাৎ হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে। খুব সুন্দর গাছ আছে, আবার দেখুন খুব সুন্দর থেকে কেমন হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু প্রথম থেকে একটু কেয়ার করব। যদি না করি কিন্তু এরকম সমস্যা থেকে কিছুতেই আপনার রোগটি ভালো করা যাবে না, আপনার গাছের রোগটি ভালো করা যাবে না। তাহলে জবা গাছের সম্বন্ধে আমি যখন বলবো, আপনাকে একটু ভালো করে বুঝে নিতে হবে যে আপনিও ঠিক তাই করেন কিনা, আপনার ভুল আছে কিনা। প্রতিটি জিনিসের উপকারিতা বুঝতে হবে, তবেই কিন্তু গড়ে উঠবে ফুল, ফুটবে গাছে আপনার ফুল, ভালো করে গড়ে তুলতে পারবেন আপনি জবা গাছ। চলুন বন্ধুরা, ভালো করে আমরা বুঝে নিই যে জবা গাছকে কেমনভাবে গড়ে তুলব এবং ফার্স্ট ক্লাস আমাদের গাছে ফুল থাকবে। সব সময় মনে রাখুন, গাছকে হেলদি স্ট্রং করতে হবে। গাছ একবারই যদি কেতিয়ে আপনার দুর্বল হয়ে ওঠে, একটা সময় জানবেন তাকে ভালো আর করা যাবে না। তো যদি আপনার গাছ এখনও স্ট্রেন্দি থাকে, তার ফুলটা ঝরে যাওয়া তো পরের কথা, তার বেঁচে থাকাটা বড় ব্যাপার, এটা কঠিন ব্যাপার। আমরা সবার আগে ভুল করি, যেটা কি জানেন কি, সেটা জানেন কি না জানি না, অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার করা। তো আমার যারা বন্ধুরা আছেন বা যারা জবা গাছ প্রেমী, যারা জবা গাছ ভালোবাসেন, তারা কিন্তু এগুলো জানেন যে জবা গাছ করতে গেলে অতিরিক্ত গোড়াতে আপনি ডিএপি ইউরিয়া টিয়া করে দিলেন, আস্তে আস্তে গাছ আপনার চকচকে ঝকঝকে হয়ে গেল, ব্যাস গল্প শেষ। আস্তে আস্তে শিকড় কিন্তু ড্যামেজের দিকে পৌঁছে যাবে। সেই জন্য প্রতিটি জিনিসেরই দরকার আছে, তার মানে এই নয় যে আপনি প্রচুর পরিমাণে ব্যবহার করবেন, এটা একদমই করা যাবে না। আপনি যদি জৈব সার ব্যবহার করেন, আপনার মাটি যদি এঁটেল মাটি হয়, তাহলে আপনি নাইট্রোজেন সার দিচ্ছেন কেন? আপনার এঁটেল মাটি মানেই তো আপনাকে জানতে হবে যে আপনার নাইট্রোজেন আছে, তো অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করছেন কেন? তো দেখুন, আপনার এঁটেল মাটি নয়, বেলে মাটি আছে, তাহলে আপনি অল্প পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার করুন। তাও কিন্তু একটা মাত্রা আছে, সেটাকে অধিক করে দেওয়া যাবে না। আমরা করে ফেলি, ধরুন একটা ছোট্ট করে বলি, দোকানে গিয়ে আমরা বলছি যে ভালো করে আমাদেরকে গাছ লাগিয়েছি, 4-5 রকম করে একটু মশলা দিয়ে দিন। তো 4-5 রকম মশলা দিয়ে দিন, তো মানে আপনাকে কি মশলা দিচ্ছে আপনি একটু ভালো করে নিজেই লক্ষ্য করুন, তো তাহলে বুঝতে পেরে যাবেন যে আপনার ব্যাপারটা কি, বা আপনি গাছটা নিয়ে কেমনভাবে ভাবছেন। ভাবলে হবে না, ভালো করে ভাবতে হবে। তো আমরা ধরুন ডিএপি দিলাম, ইউরিয়াও দিলাম, তো সবই তো নাইট্রোজেন হয়ে গেল। তাহলে নাইট্রোজেনের পরিমাণটা আপনার বেশি হয়ে গেল না, অধিক হয়ে যাচ্ছে। তো তো আমাদের গাছে সব কিছুর দরকার আছে, সব কিছুরই দরকার আছে, তার পরিমাণ আছে। সেই জন্য আমরা কিন্তু ব্যবহার করব, তার পরিমাণটা জানবো। অনেকেই কিন্তু তা করেন না। অনেকেই করে ফেলেন কি, শুধু ডিএপি ইউরিয়া আর খোল দিয়েই গাছ তৈরি করেন। তো ডিএপি ইউরিয়া যদি আপনি বারে বারে দিতেই থাকেন, গাছের একটা সময় এমন রূপ আসবে আর আপনি তাকে ঠিক করে কখনোই তুলতে পারবেন না। এটা আমাদের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা, আমরা করে দেখেছি, সেটা কিন্তু আপনাকে বলেছি। চকচকে ঝকঝকে আপনার হয়ে যাবে খুব সহজে আপনি ডিএপি ইউরিয়া ব্যবহার করলে। তো ডিএপি ইউরিয়া ব্যবহার করলে তার পরের ক্ষতিটা আপনার কি হবে, সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সেজন্য আপনাকে পরিমাণটা জানতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, কি পরিমাণ, তা আমি অবশ্যই আপনাকে আজকের ভিডিওতে বলবো। তাহলে আমরা প্রথমত গাছ রোপণ করতে গেলে, আপনি তো একটা ছোট্ট গাছ রোপণ করেছিলেন, বাচ্চা গাছ রোপণ করেছিলেন, সব সময় আপনাকে খেয়াল করতে হবে আপনি বড় টবে রোপণ করবেন না। আপনাকে জানতে হবে, একটা 50 গ্রাম মাটিটা নিয়ে গিয়ে আপনি একেবারে 10 কেজি মাটির মধ্যে বসিয়েছেন, এটা প্রথম ভুল, সেটা কখনোই করবেন না। সেই জন্য প্রথমত বারে বারে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে ছোট্ট টবের মধ্যে গাছটি প্রথমত রোপণ করুন। তারপরে আপনার বেশি বৃষ্টির জল খাচ্ছে, কিছু যায় আসে না, কারণ ছোট্ট তো আপনার টব, বৃষ্টির জল পাচ্ছে কিন্তু বৃষ্টির জল থাকতে পারছে না। এটা একটা পয়েন্ট আপনাকে জানতে হবে। আপনি যদি বড় টবে রোপণ করেই থাকেন, তাহলে একটু বৃষ্টির জল থেকে দূরে থাকুন, বেশি ভালো হবে। বিশেষ করে এই বর্ষার সময়টা বেশি ভালো হবে।
তাহলে এটা আমরা বুঝলাম যে বর্ষার সময় আমরা কিন্তু বারে বারে মাটিকে এলোমেলো করে খোবড়াবো না। তারাই খোবড়াবে যাদের বাড়ির ভেতরে মানে শেডের মধ্যে গাছটা রয়েছে, তো তারাই খাদ্য দেবে বেশি পরিমাণে যাদের গাছগুলো শেডের মধ্যে রয়েছে। তো সেই জন্য আপনাদেরকে জানতে হবে জবা গাছকে সবসময় কিন্তু হেলদি রাখতে হবে, তাহলে কিন্তু আপনার ফুল সবসময় বেশি থাকবে এবং বেশি পরিমাণে হবে। তাহলে এবারে আসি, জবা গাছের কুঁড়ি প্রচুর পরিমাণে আমাদের ঝরে যাচ্ছে, বা আমরা আমাদের গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর, বেশ ঝাঁকড় ঝোঁকড় সুন্দর গাছ, কিন্তু তার ফুল সব ঝরে যাচ্ছে। এটা পয়েন্ট। তো ধরুন আপনি একটি গাছ টবে রোপণ করেছিলেন, অনেক দিন ধরেই আপনি টবের মাটিটিকে চেঞ্জ করেননি, সেই টবটার মধ্যে আপনার রয়ে গেছে। এটা ছিল আপনার প্রথম ভুল। অবশ্যই সেই টবটি থেকে আপনি পুনরায় আবার নতুন টব দেবেন। প্রথমত আপনি 6 ইঞ্চি টবে গাছটি রোপণ করেছিলেন, সারা জীবনের জন্য কিন্তু 6 ইঞ্চি টব নয়, সেটা 8 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত আপনি রাখলেন। তারপরে কিন্তু তার পরের সাইজের টবটি আপনি দেবেন, অবশ্যই দেবেন। তাহলে গাছের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনার টবের পরিমাণটা আস্তে আস্তে কি বিরাট বড় হয়ে যাবে? না। তাহলে আপনি একটা নির্দিষ্ট টবে দেবেন, প্রথমত অবস্থাতে কিন্তু ছোট টবে দেবেন। ধরুন পরবর্তী অবস্থায় আপনার একটি 10 ইঞ্চি টবে আপনি রোপণ করেছেন, গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, এবারে ঝরে যাচ্ছে কুঁড়ি। তো গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে মানে ধরুন আপনার একটা গাছের একটা ডাল ছিল, ডাল হয়ে গিয়ে হয়েছে আপনার 5টা ডাল। আপনি ডগাগুলো পিঞ্চ করেছিলেন, আপনার তাতে 5টা থেকে 50টা ডাল হয়ে গেছে। 50টা ডালে সঠিক পরিমাণে খাদ্য নেই, সেই জন্যই কিন্তু আপনার কুঁড়িটা ঝরে যাচ্ছে। কুঁড়ি ঝরে যাওয়াটা গাছের কঠিন কিছু রোগ নয়, এটা আপনাকে জানতে হবে। গাছ যদি আপনার হেলদি স্ট্রং থাকে, কুঁড়ি কখনোই ঝরবে না। তো গাছের পাতার মধ্যে সাহেব ভাব এসে গেছে, হলদেটে ভাব এসে গেছে, একেবারে লালচে ভাব এসে গেছে, আপনি তো নিজেও বুঝতে পারছেন যে আপনার গাছের অবস্থাটা খারাপ দিকে আছে। তাহলে আপনাকে কিন্তু পাতার উপরে আবার নাইট্রোজেন স্প্রে করতে হবে। তাহলে আমি কিন্তু গোড়ায় আপনাকে নাইট্রোজেন দিতে বারণ করলেও পাতাতে দিতে বারণ করি না। অবশ্যই মাঝে মধ্যে আপনাকে কিন্তু নাইট্রোজেন গাছের পাতাতে স্প্রে করতে হবে। তো আপনি কেন নাইট্রোজেন পাতাতে স্প্রে করেছেন? গাছটিকে খারাপ করেছেন বলে? প্রতিটি জিনিসের মানে জানতে হবে। আপনার গাছ এমনিই হেলদি আছে, তাহলে আপনি নাইট্রোজেন স্প্রে করছেন কেন? গাছের গোড়াতে আপনি অতিরিক্ত জল দাঁড়িয়ে যাচ্ছে, বড় টবে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু দেখা গেছে গাছটি খাড়ত্ব ভাব এসে গেছে। তাহলে একটু জল বৃষ্টি থেকে দূরে থাকুন এবং খাদ্য দিন, অবশ্যই খাদ্য দিন। খাদ্য দেওয়ার পরে যেন বৃষ্টির জলটা না খায়। গাছকে তো আপনাকে খেতে দিতেই হবে, আপনি যেই দিক দিয়ে যান। গাছ যদি খেতে না পায় তো গাছ বৃদ্ধি কি করে হবে? বৃদ্ধি না হলে ফুল কি করে হবে? এবারে আসি আরেকটি ব্যাপার নিয়ে, যে গাছের আমরা ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যে মারি। তো মাঝে মধ্যেই কিন্তু মারবো। যদি গাছের মধ্যে মাঝে মধ্যে স্প্রে না করি, তাহলে কিন্তু আমাদের গাছে আমরা নিজেরাই লক্ষ্য করব যে এই সমস্যাগুলো আছে কি না। তো আপনি ফাঙ্গিসাইড ওষুধ কেন স্প্রে করছেন বা কেন করবেন, সে তো আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার গাছের কাণ্ডের মধ্যে দেখবেন একটা হলদেটে ভাব এসে গেছে। তাহলে ধরুন আপনার ছত্রাক একেবারে গোটা গাছে দেখবেন সাদা হয়ে যাচ্ছে বা হলদেটে ভাব এসে গেছে, তাহলে তো আপনাকে ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই দিতে হবে। আপনি বললেন আমি দেবো না, তাহলে আপনার গাছ খারাপ অবস্থায় ফিরে আসবে। আপনি বলছেন যে আমি একটু ভালো করে তাহলে ডিএপি টিএপি দিয়ে দিই, কয়েকদিনের জন্য আপনার পাতা কাঁচা আম হয়ে যাবে, তারপরে কিন্তু খারাপ অবস্থা আবার ফিরে আসবে। সেই জন্য আপনাকে ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যে কিন্তু দিতেই হবে। যদি আপনি দেন তাহলে তার উপকার পাবেন, তো কারণ না থাকলে আপনি সেটি ব্যবহার করবেন না। ফাঙ্গিসাইড ওষুধ যদি মাঝে মধ্যে আপনি স্প্রে করে থাকেন, সেটা ক্ষতির কারণ নয়। মাঝে মধ্যে আপনি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু করতে পারেন, তারও একটা পরিমাণ আছে। ফাঙ্গিসাইড ওষুধ দিতে বলছি মানে আপনি প্রত্যেক দিন 4 বার করে দেবেন তা তো নয়, অন্তত সপ্তাহে একটা দিন দিন, তাহলে রোগটাই তো আসবে না। স্প্রে আপনি তখনই করবেন গাছের পাতা আপনার লালচে ভাব এসে গেছে, গাছের খারাপ অবস্থা এসে গেছে, তাহলে আপনি কিন্তু স্প্রে দিন 19 দিন। গাছের মাটি একেবারে কমপ্যাক্ট হয়ে গেছে, গাছের একটাও পাতা ফেলেছে না, তাহলে আপনি এক কাজ করুন, হাইড্রোজেন পার অক্সাইড H2O2 এটিকে জলে গুলে গোড়ায় দিন, দেখবেন গাছটি আবার সুন্দর হয়ে উঠবে।
যদি আপনার মাটির মধ্যে রাস্ট পড়ে যায়, সবুজে ভাব থেকে থাকে, খুব সহজে আপনি 3 দিনের মধ্যেই বুঝতে পারবেন। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেলুন, গাছের পাতায় দেবেন না কিন্তু, গাছের ওই টবেতে আস্তে করে চারধারে 1 গ্লাস করে ঢেলে দিন। দেখবেন গাছ আপনার আবার আগের মতো ফিরে আসছে। এইবার আসি আপনার ফুলের কুঁড়ি ঝরা নিয়ে। মূল ব্যাপার কি জানেন? আপনি একটা ডালে বারে বারে ফুল নিচ্ছেন, ডালটার বয়স হচ্ছে না তো। বুড়ো ডালে ফুল নেবেন, আবার ফুল ঝরে যাবে, এটা তো সাধারণ ব্যাপার। আপনি গাছের ডাল কাটতে মায়া পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, গাছ কিনেছেন, তার ডাল কেটে দেবেন? আরে আপনার একটা ডাল কাটলে যদি 4টে ডাল বেরোয়, আপনি ডাল কাটবেন না কেন? আপনি গাছের ডাল কাটবেন তো আবার নতুন শাখা বেরোবে, আবার সুন্দর শৌখিন হয়ে উঠবে। আপনি অবশ্যই কাটবেন। গাছের কাটিংই ফার্স্ট, কাটিং মূল কথা। যখন আপনি একটা গাছের ডগায় বারে বারে ফুল নিচ্ছেন, ডালটি কিন্তু বুড়ো হয়ে যাচ্ছে, এটা সাধারণ ব্যাপার। একটু করে কেটে দিন, বেশি বেশি নয়, ভয় লাগে অল্প করে একটু কুশিটা কেটে দিন, 2টো পাতা নিয়ে একটু করে কেটে দিন। দেখবেন নিচ থেকে শাখা বেরোচ্ছে, আবার ফুল হচ্ছে, আবার একটু করে কাটুন। একেবারে পুরোপুরি কাটবেন না। বিশেষ করে খুব যদি ভয় পান, তাহলে কুশিটি ধরে টুক করে পিঞ্চ করে দিন। দেখবেন গাছের ওইটি পিঞ্চ করেছেন মানে নিচ থেকে বেরোচ্ছে, আবার নতুন শাখা বেরোচ্ছে। তো জবা গাছে যখন আপনার ঝকঝকে চকচকে রূপ থাকছে, তাহলে আপনি আবার আবার খাদ্য দিচ্ছেন কেন? জবা গাছ আপনার ফ্রেশ আছে, খুব সুন্দর আছে, চকচকে ঝকঝকে আছে। 2টো পয়েন্ট আলাদা, একেবারে 2টো পয়েন্ট আলাদা আপনাকে বুঝে নিতে হবে। গাছের বৃদ্ধি আলাদা আর গাছের ফুল ফল আলাদা। বিষয়টা আমরা প্রথমত দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলি, এটা হচ্ছে আমাদের সমস্যা। প্রথমত গাছ বাড়াতে চেয়েছি, তাতে আমি অনেক রকম খাদ্য টাদ্য দিয়েছি। তো খাদ্য আমি কেমন দেব? 6 রকম জৈব সার নেব, অবশ্যই 2 রকম নাইট্রোজেন সার দেব। পরিমাণটা সমান সমান যেন হয়। দেখবেন আপনার গাছে ফুলও হচ্ছে, গাছের বৃদ্ধিও হচ্ছে। এবার আপনি খুব বাড়িয়ে ফেলেছেন, গাছে একদম খুব চকচকে ঝকঝকে হয়ে গেছে, মানে নাইট্রোজেন সার খাইয়ে খেয়ে তার 12টা বেজে গেছে, সে একদম ঝকঝকে চকচকে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল নিতে গেলে অনেকে কলার খোসা দিচ্ছে, অনেকে সুপার ফসফেট পটাশ দিতে পারেন। তাহলে সেইটুকু সময়ের জন্য দেবেন। আপনি বারে বারে সুপার ফসফেট পটাশটা দেবেন কেন? অবশ্যই আপনি সুপার ফসফেট পটাশ দেবেন যদি আপনার গাছ খুব বৃদ্ধি হয়ে থাকে। আমরা গুলিয়ে ফেলি এগুলোই, যে আমাদের গাছের বৃদ্ধি হয় না, গাছ দুর্বল অবস্থা আছে, সেক্ষেত্রেও গাছের গোড়ায় পটাশ দিচ্ছি। আমাকে প্রতিটি মশলার মানে জানতে হবে, যে আমি মশলাটা দিয়েছি তার উপকারিতা জানতে হবে, তবে কিন্তু আমি সেটা দেব। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন গাছের কুঁড়িটি ঝরে যাওয়াটা কোনো কঠিন কিছু রোগ নয়। গাছের কুঁড়ি তখনই ঝরবে গাছটি যখন দুর্বল থাকবে। গাছের ফুল ঝরে যাবে ঠিক মানুষেরই মতো, দুর্বল থাকলে তার সমস্যা ধীরে ধীরে দেখাবে। তো দুর্বল গাছ আপনি রাখবেন কেন? দুর্বল করবেন কেন গাছকে? গাছকে স্ট্রং রাখতে হবে, একদম সতেজ রাখতে হবে, তারপরে যে ফুলটি হবে সেটি কিন্তু স্ট্রংই হবে। তো আপনি একটি টবের মধ্যে গাছ রোপণ করেছেন, আপনার 20-25টা ডাল হয়ে আছে, আপনি কভার করে জবা গাছে খাদ্য দেননি। সেই 15 দিন 20 দিন আগে খাদ্য দিয়েছিলেন আর খাদ্য দেননি। কিন্তু আপনাকে জানতে হবে, একটি ডাল থেকে যখন 100টি ডাল হয়ে যায়, 100 জনই আপনার খাচ্ছে, সেক্ষেত্রে আপনার গাছটি চকচকে ঝকঝকে হয়ে গেলে কি হবে? যখন কুঁড়িটা আসছে ওই সময় গাছের খাদ্যের অভাব আছে। সেক্ষেত্রে আমরা আপনাকে স্প্রে অনেক রকম বলে দিচ্ছি, এই মারুন সেই মারুন, বরুণ মারুন, এই সরুন, নানান রকম বলে দিচ্ছি। মূল কথায় গোড়ায় গন্ডগোল। আগে গাছকে আপনাকে স্ট্রং করে নিতে হবে। গাছকে স্ট্রং করতে হবে মানে ভালো রকম গাছকে স্ট্রং করতে হবে। সেই জন্য গাছে আপনি একটা খাদ্য দেওয়ার নিয়ম তালিকা তৈরি করুন। মাঝে মধ্যেই কিন্তু গাছকে খাদ্য দেবেন এবং গাছকে চকচকে ঝকঝকে রাখবেন। তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর অবশ্যই হবে এবং ফুলটা সবসময়ের জন্য ভালো হবে এবং ফুল ঝরে যাবে না। মূল কথা হচ্ছে গাছের খাদ্য না থাকলে গাছের ফুল ঝরে যাবে। এবার ফুল ঝরে যাওয়ার জন্য 1001 ওষুধ আছে, আমি আপনাকে 5টা বলে দিলাম, সে তো উপর থেকে ভালো হয়ে গেল, ভেতরটা কি হবে? গাছের ভেতর থেকে গাছ স্ট্রং না হলে গাছের ফুল ঝরে যাবে। তো প্রথম অবস্থা আপনি একটা ওষুধ মারলেন, কিছু ফুল আটকে গেল, তারপরে আবার সেই তো একই রোগটা হলো। সেই জন্য জবা গাছে খাদ্য আপনাকে মোটামুটি কম বেশি দিয়ে রাখতে হবে। এবার একটা আছে আরেকটা ব্যাপারে, আপনার একটা গাছের পাতার ডাল ঠিক বেঁকে এরকম কীরকম হয়ে গেছে, বেঁকে গিয়ে কুঠে পাখি কেমন হয়ে গেছে। তো এই হ্যান্ডিক্যাপ ডালটিকে পাতাটিকে আপনি সোজা করতে পারবেন? পারবেন না।
তো ওই ডগাটিকে টুক করে পিঞ্চ করে দিন, তাহলে ওই সমস্যাটা নেই। নিচ থেকে, গাছের নিচ থেকে আবার নতুন শাখা বেরিয়ে যাবে। তো এই হ্যান্ডিক্যাপটি সোজা করতে যখন সবসময় মনে রাখবেন, গাছের যখন একটি পাতা রোগগ্রস্ত হয় তার সঙ্গে সঙ্গে জানবেন 6 থেকে 7টা পাতা রোগগ্রস্ত। তাহলে আপনাকে ভালো করতে গেলে ওই 7জনকে ভালো করতে হবে, তবে ফ্রেশ পাতা বেরোবে। তো আপনি সার ওষুধ মারছেন, গাছের গোড়ায় সার দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, আবার গাছে স্প্রে করছেন। ধরুন হোয়াইট মাইট মানে সাদা পোকার জন্য, সাদা মাছির জন্য আপনি ওষুধও দিচ্ছেন, ভালো। কিন্তু ওষুধ দেওয়ার সাথে সাথে আপনাকে জানতে হবে ওষুধটা আপনি দিচ্ছেন তার কাজ পাচ্ছেন না। এই তো আগের সপ্তাহে ওষুধ মারলেন, কিন্তু আপনার গাছের পাতা আর বেরোচ্ছে না। কি করে বেরোবে? 7জন রোগগ্রস্ত আছে। গাছে অবশ্যই ওষুধটা মারুন, ডগাটিকে পিঞ্চ করে দিন, তারপরে আপনি বুঝতে পারবেন আপনার নিচ থেকে শাখা বেরোচ্ছে, নতুন নতুন ডেফি বেরোচ্ছে কিনা। কাজ করে দেখুন, পারফেক্ট বলি, আবল তাবল বলতে ভালোবাসি না। অবশ্যই যেটা আপনার উপকারে লাগবে। দেখুন, ইউটিউব বিশাল একটা বড় প্ল্যাটফর্ম, সমুদ্র। এখানে আপনাদেরকে কয়েকটি ভুলভাল কথা বলে দিয়ে আপনার গাছের ক্ষতি করে, আমি তো মনে করি না এরকম ধরনের কথা বলা উচিত নয়। যেটা আমার বন্ধুদের কাজে লাগবে, আমাদের বন্ধুদের ভালো হবে, সেই নেই বলা। তো এইভাবেই করবেন বন্ধুরা। অবশ্যই খাদ্যের পেছনে জবা গাছে অবশ্যই খাদ্য দেওয়ার পিছনে একটু জোর দেবেন। নাইট্রোজেন থেকে বেশি দূরে থাকবেন। অবশ্যই প্রয়োজনে আপনি নাইট্রোজেন দেবেন, কিন্তু সবসময় মনে রাখবেন তার একটা পার্সেন্টেজ আছে। অতিরিক্ত যদি আপনি নাইট্রোজেন ব্যবহার করেন, গাছের খারাপ অবস্থা অবশ্যই আসবে। গাছের উপরে স্প্রে করবেন, সেই পাতাটি আবার গাছের পাতা বয়স হয়ে গেলে পাতাটা ঝরে যাবে, সমস্যাটা নেই। গাছের গোড়ায় দিচ্ছেন একদম ভিতে, আপনাকে জানতে হবে গাছের গোড়ায় আপনি ভালো করে ডিএপি, ইউরিয়া, এরকম নানা ধরনের নাইট্রোজেন দিচ্ছেন, তাহলে গাছটা একেবারে ভিত থেকে কিন্তু আপনার একেবারে উই পোকা লেগে গিয়ে মাথা পর্যন্ত খারাপ হয়ে যাবে। এটা জানতে হবে আপনাকে। হঠাৎই গাছ দেখবেন ভালো থাকতে থাকতে গোটা গাছ কি ফসকা পড়ে গিয়ে বেকার হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এটি করবেন না। অবশ্যই আপনি নাইট্রোজেন সার দেবেন, কিন্তু তার পরিমাণ আছে। 6 রকম জৈব সার হলে অবশ্যই আপনি 1 রকম হলেও নাইট্রোজেন দেবেন। সেই পরিমাণে কিন্তু গাছের ক্ষতি করবে না। শুধু জৈবতে আপনি গাছকে চকচকে ঝকঝকে রাখতে পারবেন না, একেবারে কাঁচা আম করতে পারবেন না। অবশ্যই দেবেন। কেমিক্যাল দিতে গেলে তার পরিমাণ আছে, খুব কম মাত্রায় অবশ্যই আপনি মাটিতে দেবেন। ধরুন আপনি সব মশলাকে নিয়ে একসঙ্গে তৈরি করে নিলেন, তাতে দিলেন। মশলা দেওয়ার অনেক রকম পদ্ধতি আছে, সে ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতেই দেওয়া আছে আমার, অবশ্যই দেখে নিতে পারবেন। তো যখন আপনি গাছে স্প্রে করছেন, গাছে স্প্রে খাদ্যটা দিচ্ছেন, পাতা ফুল হলো, পাতা পুরনো পাতাগুলো তো অটোমেটিক কিছুদিন পরে জানবেন গাছের পাতা বয়স হয়ে গেলেই পাতাগুলো ঝরবে। তো পাতা ঝরে গিয়ে নষ্ট হয়ে গেল, আবার নতুন শাখা বেরিয়ে গেল, সমস্যা নেই। কিন্তু গাছের গোড়াতে যখন আপনি বারে বারে নাইট্রোজেন দিচ্ছেন, একদম গোটা গাছটির মৃত্যুর দিকে কিন্তু পৌঁছে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন। তাহলে দুটো পয়েন্ট ঠিক বুঝে গেলেন তো? দুটো পয়েন্ট আলাদা। ভালো করে প্রথমে গাছ করুন, খুব সুন্দর গাছ করুন, ফুল একটা হবে না। খুব সুন্দর গাছ হচ্ছে, একটা ফুল হচ্ছে না, খুব ভালো। এটাদেরকে আমরা বলি খুব সুন্দর করেছেন আপনি, গাছের পিছু আপনার দরদ আছে, গাছ আপনার সুন্দর হয়েছে, ফুল তারপরেই আসবে। আমরা সেই সময়টাকে হারিয়ে ফেলি। প্রথমে গাছ গড়ে নেওয়া, শৌখিনভাবে গাছ গড়ে নেওয়া, তারপরেই কিন্তু আবার তার ফুল আসা। গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, তারপরেই কিন্তু সমস্যা। ফুলটি হচ্ছে মানে তারপরে আপনাকে জানতে হবে, আবার খাদ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। গাছের থেকে আপনি কিছু নিলেন, গাছের থেকে কিছু ফুল নিলেন, গাছকে কি দিলেন? তো গাছের ফুল নিলেন, গাছের থেকে গাছের ডগাটা যদি আপনি কাটেন, ওইটাই তো গাছের কাণ্ডে প্লাস হচ্ছে। তো আপনি কিছুটা কেটেছিলেন, সেটা তো লস নেই, সেটাই আপনার আবার কিন্তু গাছের কাণ্ডে এসে সেই খাদ্যটাই পুনরায় আসছে। আপনি যে কোনো গাছের একটা ডগাকে কালকে কেটে দেখুন, তারপরেই দেখবেন তারপরের যে নিচে থেকে শাখাটা বেরোচ্ছে, চকচকে ঝকঝকে বেরোচ্ছে কিনা। তো আপনি একটা গাছে বারবার যে কোনো গাছে ফুল নিন, একটা ডালে দেখবেন তার ফুল এমনি শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তো কমন ব্যাপার। সেই জন্য আপনাকে জানতে হবে, যখন আপনি গাছের ফুল নিচ্ছেন, তো সেই ফুল নিচ্ছেন মানে তারপরে আপনাকে একটু ডোগাটা পিঞ্চ করে দিতে হবে, ব্যাস, সমস্যা মিটে গেল, আবার নতুন শাখা বেরোলো। তো আপনি ডোগাটা পিঞ্চ করেছিলেন একটা ডাল, 4টে ডাল বেরিয়েছে, তার মানে আপনার যতটা খাবার দেওয়া ছিল 4জন খাচ্ছে না। আপনি একটা ডোকা ঢুকেছিলেন, 4টে ডাল বেরিয়েছে, তা আপনার একজন কিন্তু 4জন খাচ্ছে, খাদ্য তো বেশি লাগবে। তাহলে সেই জন্য আপনাকে জানতে হবে খাদ্য আপনাকে দিতে হবে। আমরা খাদ্যের পরিমাণটা কমিয়ে ফেলি, গাছটা সুন্দর সবুজ মনে করছি, খাদ্য বোধহয় তার আছে। দেখুন, খাদ্য ছিল, তা খেয়ে নিয়েছে, খাদ্য খেতে দিন, আবার কিন্তু গাছ আপনার আগের মতো হয়ে উঠবে।
অবশ্যই সুন্দর হয়ে উঠবে। যদি না বুঝতে পারেন অবশ্যই কল করবেন। ফোন নাম্বার তো জানা আছে, 9609456194। অবশ্যই বন্ধুরা যখন ফোন করবেন রাত্রে ফোন করবেন, তাহলে রাত্রে যদি ফোন করেন আপনার সঙ্গে একটু ভালো করে কথা বলে নিতে পারবো। আপনি গাছ সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে অবশ্যই বলবো। তো দেখুন, গাছের ভিতটা ঠিক করা উচিত, সেটাই বললাম। যতটুকু বললাম যদি ভুল বলে থাকি নিজেদের মতো করে মেনে নেবেন। তবে আমি যা বললাম যদি আপনারা তা করেন আপনাদের খুব ভালো কাজ হবে, এটা আমি আপনাকে কথা দিতে পারি। কথার মধ্যে যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন। চেষ্টা করব আরও আপনাদেরকে ভালো করে নতুন টিপস দেওয়ার এবং বোঝানোর, কিভাবে আপনারা গাছ সুন্দর করতে পারেন, ভালো করতে পারেন। করে দেখুন, যেমনটা বললাম আপনি করুন, আপনার উপকারে হবে। তো আপনি ভালো গাছ করতে পারলে আমাদের সবার ভালো, শুধু আপনার ভালো নয়। সেজন্য প্রাণপণ চেষ্টা করব যাতে আপনি ভালো কাজ করতে পারেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।